অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টারে হোল ইন দ্য ফেন্স থেকে 7.3.6 এবং 7.4.1 এই দুইটি অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। 7.3.6 Now read the story A Hole in the Fence. Then in pairs of groups use the right forms of verbs in the following gaps. Later exchange your copies with nearby groups for checking the answers. Finally share them with the whole class. এখন এ হোল ইন দ্য ফ্যান্স গল্পটি পড়ো, তারপর দলে বা জোড়ায় নিচে খালি স্থানগুলো রাইট ফর্মস অফ ভার্বস দিয়ে পূরণ করো। পরবর্তীতে উত্তরগুলো চেক করে দেখার জন্য তোমাদের খাতাগুলো পরপর দলের সাথে বিনিময় করো। সবশেষে সেগুলো পুরো ক্লাসের সাথে শেয়ার করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে তিনজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, এটাই হচ্ছে স্টোরি। তো এখন এখানে একটা স্টোরি আছে, স্টোরির সাথে সাথে তোমাদের টেক্সট বুকে ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া ছিল, যেমন আমি একটা দেখা, যেমন লিভ দেওয়া ছিল। এই লিভ ভার্বটির সঠিক ফর্ম অর্থাৎ সেন্টেন্সের সাপেক্ষে কী হবে তার উত্তরটা কিন্তু আমি পাশে লাল কালি দিয়ে যেটি লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন এই স্টোরিটি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে এবং কী কারণে এখানে ভার্বের পরিবর্তন ঘটছে সেটাও আমি তোমাদের ব্যাখ্যা করে বলবো। প্রথমে, many years ago a small village a little boy lived with his parents. Many years ago, অনেক বছর পূর্বে, অর্থাৎ ago, before, এগুলো হচ্ছে yesterday, এগুলো হচ্ছে past indefinite টেন্সের অর্থাৎ past টেন্সকে ইন্ডিকেট করছে। তাই এখানে ব্র্যাকেটে যে লিভ ভার্বটি দেওয়া ছিল আমাদেরকে এখানে করতে হবে লিভড, অর্থাৎ এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কনভার্ট করে নিতে হবে। এর অর্থ হলো অনেক বছর আগে একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট বালক তার বাবা মায়ের সাথে বসবাস করত। তাহলে গল্পটি কিন্তু আমাদের শুরু হলো পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। গল্পটি সাধারণত যে টেন্স দিয়ে শুরু হয়, টেক্সট যে টেন্স দিয়ে শুরু হয়, সাধারণত সেই টেন্স দিয়ে শেষ হয়, তবে মাঝে মধ্যে কার্যক্ষেত্রে অন্য কোনো টেন্স আসতে পারে। দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার অ্যান্ড টন্ট আদার্স উইথ হিজ ওয়ার্ডস। বালকটি খুব দ্রুত রাগ হতো এবং তার বাক্য দিয়ে, তার কথা দিয়ে, বকা দিয়ে অন্যদেরকে জ্বালাতন করত। টন্ট মানে কি? জ্বালাতন করা। His bad temper made him use words that hurt others. তার এই যে ব্যাড টেম্পার, তার যে বদ মেজাজ, তার যে বদ রাগ, তাকে কিছু শব্দ ব্যবহার করতে বাধ্য করত। মানে সে কিছু শব্দ ব্যবহার করত, খারাপ খারাপ শব্দ, যেগুলো অন্যদেরকে আঘাত দিত। তো এখন এখানে ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া, যে ভার্ব দেওয়া ছিল ইউজ, উত্তর কিন্তু ইউজেই হবে, আমি সেটাই রেখেছি। ঠিক আছে, এটা কি বলা হয় কজেটিভ ভার্ব, অর্থাৎ হিজ ব্যাড টেম্পার, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে আছে মেড, অর্থাৎ কজেটিভ ভার্ব করার জন্য, অর্থাৎ যে সমস্ত ভার্ব কজেটিভ নয় সেগুলোকে কজেটিভ করার জন্য সাবজেক্টের পরে আমাদেরকে মেক অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড নিতে হয়। মেক, মেড বা হ্যাভ, হ্যাজ, হ্যাড নিতে হয়। ঠিক আছে, এই দুটো সাধারণত বেশি নিতে হয়, যে সমস্ত ভাব পজিটিভ নয় সেই সমস্ত ভাবকে পজিটিভ করার জন্য। এবং যদি মেড নিই, এবং এখানে মেটের পরে তোমরা দেখতে পাচ্ছ অবজেক্ট রয়েছে, সেজন্য এর পরের ভার্বটি আসলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সব সময়। হ্যাঁ, যদি আমি বলি যে রিনা তার মাকে দিয়ে রান্না করায়, এটা হবে রিনা মেক্স হার মাদার কুক রাইস। একটু খেয়াল করো, কুক রাইস, কুক, মেক আমি নিয়েছি কিন্তু, হ্যাঁ, যে রিনা মেক্স হার মাদার কুক রাইস। তো একইভাবে এটা হয়েছে হিজ ব্যাড টেম্পার মেড হিম ইউজ ওয়ার্ডস, তার যে বদমেজাজ তাকে শব্দ চয়ন করতে বাধ্য করেছিল, অর্থাৎ, এবং যেটা
তাকে আঘাত দিত। He scolded neighbors, kids, and even his friends due to his anger, and everyone started avoiding him. সে প্রতিবেশীদের, ছোট ছোট বাচ্চাদের, এমনকি তার বন্ধুদেরও তার এই রাগের কারণে সে কী করতো, তাদেরকে তিরস্কার করত। অ্যান্ড এভরিওয়ান স্টার্টেড অ্যাভয়েডিং হিম, এবং সকলেই তাকে এড়িয়ে চলত। হ্যাঁ, অ্যাভয়েড মানে কি, এড়িয়ে চলা। কিন্তু এখানে অ্যাভয়েড কিন্তু ব্র্যাকেটে দেওয়া ছিল, এখানে আইএনজি যোগ করা হয়েছে। তো এখানে নিয়মটা হলো স্টার্টেড এবং বিগিন, এটার পরে যদি ভার্ব দেওয়া থাকে সেই ভার্বটিকে আমাদের আইএনজি যোগ করতে হবে, অথবা আমরা কিন্তু এভাবেও করতে পারি যে স্টার্ট এবং বিগিন এই দুটো ভার্বের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে আমরা টু এর পরে সেই ভার্বটা নিতে পারি, অথবা আইএনজি যোগ করে দিতে পারি। তো এখানে স্টার্টেড অ্যাভয়েডিং করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী। His parents advised him many times, controlling his anger and develop kindness. তো এখন এখানে বলা হচ্ছে যে his parents advised him many times, মানে তার বাবা মা তাকে অনেকবার উপদেশ দিয়েছিল যে তার এই রাগটিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তার মধ্যে দয়া ভাবটা নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো এখন এখানে কন্ট্রোলিং আইএনজি করা হয়েছে, আমরা প্রেজেন্ট পার্টিসিপল এটা করতে হয়েছে, আইএনজি হয়েছে। অথবা একটা সাধারণ নিয়ম আমরা বলতে পারি এভাবে যে একই বাক্যে যদি দুটো ভাব থাকে সাধারণত পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ পরবর্তী ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। আনফর্চুনেটলি অল দেয়ার অ্যাটেম্পটস ফেল্ড, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল। ফাইনালি দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া, অবশেষে তার বাবার একটা ধারণা তার মাথার মধ্যে এসেছিল। দ্য ফাদার গেভ হিম এ ব্যাট অফ নেলস অ্যান্ড আস্কড হিম টু হ্যামার ওয়ান নেল ইনটু দ্য ফেন্স every times he will get angry. তার বাবা তাকে এক ব্যাগ পেরেক দিয়েছিল এবং তাকে বলেছিল যে সময় সে রাগ করবে ঠিক সেই সময় বেড়ায় সে একটা করে পেরেক ঠুকবে। এটা তার বাবা তাকে তার রাগ কমানোর পদ্ধতি হিসাবে এটি বলেছিল। তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এভরি টাইম হি, এখানে আমি কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স প্রয়োগ করেছি। ঠিক আছে, তো এটা ফিউচার ইনডেফিনিট না করেও আমরা উড গেট করলে আরও বেশি ভালো হয়। উড গেট, একটু খেয়াল করো। হ্যাঁ, তো এখন এখানে সঠিক উত্তরটা হবে উড গেট, WOULD উড গেট, অথবা উইল গেট লিখলেও হবে। ঠিক আছে, এরপরে দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টাস্ক, ছোট্ট এই বালকটি দেখলো যে না এটা তো খুব ভালো, সে খুব আগ্রহ প্রকাশ করলো এবং এই কাজটা সে গ্রহণ করলো। এটা মেইন ভাবে পাস্ট পার্টিসিপল করতে হয়েছে। সাধারণত ফাউন্ড ভাবটি থাকলে পরবর্তী ভাবটা মেইনভাবে পাস্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এভরি টাইম হি লস্ট হিজ টেম্পার হি রেন ইনটু ফেন্স অ্যান্ড হ্যামার্ড আ নেল, প্রত্যেকটা সময় সে যখনই রাগ হারাতো, মানে সে রাগ করতো, তখনই সে বেড়ায় ছুটে যেত এবং একটা করে পেরেক ঠুকত। His anger drove him to hammer nails into the fence almost 30 times on the first day. তার এই রাগটা হ্যামারের উপরে সেই বেড়ার মধ্যে, পেরেকের মধ্যে প্রথম দিনে 30 বার সে ঠুকিয়েছিল। ঠিক আছে,
এই যে ঠুকছে, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেড়ার মধ্যে পেরেক ঠুকছে। হ্যাঁ, যখন সে রাগ করত তখন সে কী করতো, এই যে পেরেক ঠুকছে। হ্যাঁ, এই তার বাবার পন্থা অনুযায়ী। As the days passed, the number of nails hammered on the fence started reducing. যত দিন যাচ্ছিল পেরেকের মানে পেরেক ঠুকানোর সংখ্যাটা বেড়ার উপরে কিন্তু কমতে শুরু করেছিল। ঠিক আছে, তো এখানে একই নিয়ম, এখানে স্টার্টেড আছে, এর সাথে আমরা আইনজি যোগ করেছি যে ভাবটা রয়েছে। দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট হ্যামারিং দ্য নেলস অ্যান্ড ডিসাইডেড টু কন্ট্রোল হিজ টেম্পার। তো ছোট্ট বালকটি এই পেরেক ঠুকানোকে এটা খুব কঠিন মনে করলো এবং সিদ্ধান্ত নিয়েছিল যে তার এই রাগটা কমানোর জন্য। কাজটা তো কঠিন, পেরেক ঠুকতে হবে। ঠিক আছে, তো এখানে একই নিয়মে করা হয়েছে যে একই বাক্যে দুটো ভার্ব থাকলে ফাউন্ড আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা সাধারণত আইএনজি যোগ করেছি, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে নিয়েছি। গ্র্যাজুয়ালি দ্য নাম্বার অফ নেইলস hammered into the fence reduced drastically, and the day arrived when no nail was hammered into the fence. ক্রমান্বয়ে পেরেকের সংখ্যা, অর্থাৎ বেড়ার মধ্যে ঠুকানো পেরেকের সংখ্যা খুবই কমতে শুরু করেছিল এবং এমন একটা দিন আসলো তখন যে দেখা গেল যে আসলে বেড়ার মধ্যে কোনো পেরেক নাই বা কোনো পেরেক ঠুকানো হচ্ছিল না। দ্য বয় ডিড নট লুজ হিজ টেম্পার দ্যাট হোল ডে অ্যান্ড ফর দ্য নেক্সট সেভারাল ডেজ হি ডিড নট লুজ হিজ টেম্পার। বালকটি তার রাগ আর সারাদিন কোনো রাগ হারাইতো না, অর্থাৎ সে রাগ করতো না এবং পরের বেশ কয়েকদিন সে রাগ করেনি, অর্থাৎ সে তার টেম্পার হারায়নি। সো হি ডিড নট নিড টু হ্যামার এনি নেল ইন টু দ্য ফ্যান। সুতরাং তার বেড়ার মধ্যে কোনো পেরেক ঠুকানোর প্রয়োজন হয়নি। নাও হিজ ফাদার টোল্ড হিম টু রিমুভ দ্য নেলস ইচ টাইম হি কন্ট্রোলড হিজ অ্যাঙ্গার। এখন তার বাবা তাকে আরেকটা পরামর্শ দিল যে যখনই সে তার রাগ কন্ট্রোল করবে প্রত্যেকটা সময় সে বেড়া থেকে পেরেকগুলো সরিয়ে ফেলবে। অর্থাৎ এখানে যে তার পেরেকগুলো সে এখন সরাবে ওখান থেকে, ঠিক আছে, বেড়া থেকে। সেভারাল ডেজ পাস্ট অ্যান্ড দ্য বয় ওয়াজ এবল টু রিমুভ মোস্ট অফ দ্য নেলস ফ্রম দ্য ফ্যান্স। কয়েকটা দিন চলে গেল এবং বালকটি বেড়া থেকে তার অধিকাংশ পেরেক সরাতে সমর্থ হয়েছিল। However, there remained a few nails that could not be pulled out. যাই হোক, কিছু পেরেক সেখানে ছিল, সেগুলো সে সরাইতে পারে নাই। তো এখন এখানে উত্তরটা হবে কুড নট বি পুলড আউট। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করতে হয়েছে, যে সেগুলো সরানো হয়নি, কারণ এখানে অর্থটা আছে প্যাসিভ সেন্স। আমরা জানি ভয়েস দুই রকম, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এরপরে দ্য বয় টোল্ড হিজ ফাদার অ্যাবাউট ইট। তার বাবা মানে বালকটি তার বাবাকে এটা সম্পর্কে বলল। ফাদার অ্যাপ্রিসিয়েটেড দ্যাট অ্যান্ড আস্কড দ্য বয় পয়েন্টিং টু আ হোল, হোয়াট ডু ইউ সি দেয়ার। বাবা খুব প্রশংসা করল এবং বালকটিকে সেই গর্তটিকে আঙুল দিয়ে দেখিয়ে আর কি জিজ্ঞাসা করলো যে তুমি সেখানে এখন কি দেখতে পাচ্ছ। দ্য বয় রিপ্লাইড, বাবুটি উত্তর দিল, এ হোল ইন দ্য ফ্যান্স, যে বেড়ার মধ্যে আমি এখন শুধু গর্ত দেখতে পাচ্ছি। কারণ যখন পেরেকগুলো ঠুকানো হয়েছিল আবার পেরেকগুলো যখন সরানো হয়েছিল তো অবশ্যই সেখানে গর্ত হয়েছে। সেজন্য সে বালকটি বলছে যে আমি বেড়ার মধ্যে একটা গর্ত দেখতে পাচ্ছি। নাও ডু ইউ সি হোয়াট ইউর অ্যাঙ্গার ডাজ।
আক্স দ্য ফাদার, বাবা বলল যে এখন তোমার রাগ তোমাকে নিয়ে কি করছে। দ্য বয় গেইভ আ কনফিউজড লুক, বালকটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সো দ্য ফাদার কন্টিনিউ, তো বাবা বলা চালিয়ে গেল এভাবে, দ্য নেইলস ওয়ার your bad temper and they were hammered on people. You can remove the nails, but the holes in the fence will remain. পেরেকগুলো হচ্ছে তোমার ব্যাড টেম্পার, অর্থাৎ তোমার বদমেজাজ ছিল। হ্যাঁ, এখানে বি ভার্ব, যেহেতু নেইলস বহুবচন, সেখানে বি ভার্ব কিন্তু ইউজ করা হয়েছে ওয়্যার। আমরা জানি বি ভার্ব হচ্ছে পাস্টে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। তারপর এখানে বলা হচ্ছে যে আর এগুলো দে ওয়ার হ্যামার্ড অন দ্য পিপল, এগুলো এই যে বেড়াটা যেটা বলা হচ্ছে যে তুমি কিন্তু পেরেক ঠুকেছ মানুষের উপরে। হ্যাঁ, যে এগুলো কিন্তু মানুষের উপরে ঠোকানো হয়েছিল, এটা কিন্তু মনে করতে বলছে। আর তুমি এই পেরেকগুলো সরাইতে পারো, বাট দ্য হোলস ইন দ্য ফেন্স উইল রিমেন। এখন এখানে আমরা যেহেতু এখানে প্রেজেন্ট আছে, ইউ ক্যান রিমুভ, সেজন্য এখানে ফিউচার আমি নিয়েছি উইল রিমেন, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে উত্তরটা হবে উইল রিমেন, যে তুমি এখানে প্রত্যেকটা পেরেক সরাতে পারো, কিন্তু বেড়ার মধ্যে যে গর্ত আছে এই গর্তগুলো কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এরপর এখানে বলা হচ্ছে দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম। তো বেড়া কিন্তু আগে যেরকম ছিল সেরকম কিন্তু অবশ্যই দেখাবে না। ইট হ্যাজ স্কার্স অল ওভার, দেখবে এটা সব জায়গায় খুদ হয়ে গেছে, কারণ তুমি তো যেখানে সেখানে কী করেছো, পেরেক ঠুকেছো, তাহলে বেড়াটা ঠিক আগে যেরকম ছিল সেরকম থাকবে না। সাম নেলস ক্যান নট এভার বি পোল্ড আউট, কিছু কিছু পেরেক কখনো তুমি ওখান থেকে সরিয়ে তুলতে পারবে না, অর্থাৎ সরাতে পারবে না। ইউ ক্যান হার্ট সামওয়ান উইথ ওয়ার্ডস অ্যান্ড সে সরি লেটার, বাট দ্য ওন্ট উইল রিমেইন দেয়ার ফর এভার। খুব সুন্দর একটা উপদেশ তার বাবা তার ছেলেকে দিয়েছে, যে তুমি তোমার শব্দ দিয়ে কাউকে আঘাত করতে পারো, খারাপ শব্দ, এবং তুমি তাকে পরে সরি বলতে পারো, কিন্তু যে ক্ষত, সেই বেড়ার মতো যে ক্ষত, এই ক্ষতটা সেখানে চিরকালেই থেকে যাবে। অর্থাৎ তুমি যাকে বকাঝকা দিবে, খারাপ শব্দ চয়ন করে তাকে বকা দিবে, তুমি তাকে সরিয়েও বললা, কিন্তু তার ভিতরের যে মনের যে ক্ষত, মনের যে গর্তটা, মনের যে কষ্টটা, সেখানে কিন্তু চিরকাল থেকে যাবে। ঠিক সেই বেড়ার মধ্যে যখন তুমি পেরেক ঠুকেছ, তুমি ওখান থেকে পেরেকটা সরিয়ে ফেলেছ ঠিকই, কিন্তু গর্তটা সেখানে রয়ে গেছে। সেই রকম, হ্যাঁ, ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংরি ওয়ার্ডস ওয়ার লাইক দ্যাট। তো তোমার এই যে বদমেজাজ এবং রাগ করা শব্দ, মানুষ রাগ হলে তার মুখ থেকে যে সমস্ত শব্দ বের হয়, এগুলো হচ্ছে অ্যাংরি ওয়ার্ডস, এগুলো কিন্তু ঠিক ওরকমই, ওই বেড়ায় পেরেক ঠুকানোর মতো। ঠিক আছে, ওয়ার্ডস আর মোর পেনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউস। বলা হচ্ছে যে মানুষকে বকাঝকা করা, এটা কিন্তু শারীরিক অত্যাচারের চেয়েও খুব বেশি কষ্টদায়ক বা বেদনাদায়ক। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাসেস, ভালো উদ্দেশ্যের জন্য শব্দ ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপস, সম্পর্ক উন্নয়নের জন্য শব্দ ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, ভালোবাসা এবং দয়া দেখানোর জন্য তোমার হৃদয়ের মধ্যে শব্দগুলো ধারণ করো। দ্য বয় রিয়ালাইজড হিজ মিস্টেক্স, বালকটি তার ভুল বুঝতে পেরেছিল, অ্যান্ড ডিড নট রিপিট দ্যাম, এবং এগুলো আর সে কখনোই পুনরাবৃত্তি করে নাই। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ডিড নট, ডাজ নট এরপরে মেইনভাবে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। আশা করি অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা উত্তরসহ গল্পটি সুন্দর করে বুঝতে পেরেছ। আমরা এখন 7.4.1 অ্যাক্টিভিটিটা পড়তে যাচ্ছি, পড়ে নেই যে কী নির্দেশনা দেয়া আছে।
Now read the story A Hole in the Fence again. Later write the summary of the story. Follow all the steps of writing a summary. Do not forget to check the forms of the verbs you have used. Later share it with the whole class. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওর আগে পূর্বে ভিডিওটি তোমরা দেখে নেবে, সেখানে সামারি লেখার সমস্ত পদ্ধতি আমি আলোচনা করেছি। তো আজকে আমি শুধু উত্তরটা প্রদান করছি যে কিভাবে সামারিটা লেখা হয়েছে। তোমরা জানো প্রত্যেকটা মেইন আইডিয়া লিখতে হয়, আর সমগ্র আইডিয়াকে যদি আমরা একত্রিত করি তাহলে একটা সামারি হয়, আর সামারি অবশ্যই 3 ভাগে 1 ভাগ লিখতে হবে। ঠিক আছে, তো এখন এখানে সামারিটা কিভাবে লেখা হয়েছে সেটা তোমরা দেখো। The story portrays how a person can control his or her anger. স্টোরিটি আসলে বর্ণনা করেছে কিভাবে একজন ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্য বয় অলওয়েজ লস্ট হিজ অ্যাঙ্গার অ্যান্ড টন্টেড আদার্স। বালকটি সবসময় তার রাগ হারিয়ে ফেলত, রাগ করত এবং অন্যদেরকে জ্বালাতন করত। টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার হিজ ফাদার টোল্ড হিম টু ফলো আ ওয়ে ইন হুইচ হি গেভ হিম আ ব্যাক of nails and asked him to hammer one nail into the fence every time he would get angry, অথবা he would get angry. তো তার রাগটিকে নিয়ন্ত্রণ করার জন্য তার বাবা তাকে একটা পন্থা অনুসরণ করতে বলেছিল, যার মধ্যে তিনি তাকে এক ব্যাগ পেরেক দিয়েছিল এবং তাকে তিনি বলেছিলেন যে যখনই তুমি রাগান্বিত হবে তখনই তুমি এই বেড়ার মধ্যে পেরেক ঠুকবে। বাট ইফ হি ডাজ নট লুজ হিজ টেম্পার হি ডাজন্ট নিড টু হ্যামার অ্যান্ড এনি নেল ইনটু দ্য ফেন্স। তো কিন্তু যখন তুমি তোমার রাগ হারাবে না তখন আর ওই নেইলের মধ্যে অর্থাৎ বেড়ার মধ্যে কোনো পেরেক ঠকানোর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, ইট ইজ ইন দ্য সেম ওয়ে, এটা হবে ইন দ্য সেম ওয়ে অর্থাৎ একইভাবে এনি পারসন ক্যান কন্ট্রোল হিজ অ্যাঙ্গার ফলোয়িং হিজ ওন টেকনিক অর স্ট্র্যাটেজি। তো একইভাবে যে কোনো ব্যক্তি তার নিজস্ব পদ্ধতি বা কৌশল অবলম্বন করে তার রাগটা কমাতে পারে। যেহেতু এটি সামারি, এটুকু লিখলেই যথেষ্ট। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।